আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে দেখতে জলযাত্রা নিয়ে করা আমাদের 3 পর্বের সিরিজের শেষ পর্বে চলে এলাম। আজকের পর্বে আমরা আধুনিক যুগের জাহাজগুলো সম্পর্কে কথা বলবো। তাছাড়াও সাবমেরিন নিয়েও বেশ খানিকটা সময় কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বেশ কিছু মজার তথ্য দিতে পারবো বলে আশা করছি। চলুন শুরু করা যাক। মধ্যযুগের সম্ভবত সবচেয়ে রহস্যময় আর লেজেন্ডারি ম্যাপ। আপনারা হয়তোবা অনেকেই এই পিরেরিস ম্যাপের কথা শুনেছেন। এই পিরেরিস কিন্তু একজন অটোমান কার্টোগ্রাফার এবং অ্যাডমিরাল ছিলেন। 1513 সালে উনি এই ম্যাপটি কম্পাইল করেন। কিন্তু মজার ব্যাপার, এই ম্যাপটিতে পরিষ্কারভাবে অ্যান্টার্কটিকা মহাদেশ দেখা যায়। কিন্তু আমরা তো জানি অ্যান্টার্কটিকা মহাদেশ আবিষ্কারই হয় 1812 সালে। তাহলে কি মানুষ অনেক আগে থেকে অ্যান্টার্কটিকা মহাদেশে থাকতো? পিরেরিস ম্যাপে কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশকে বরফে আচ্ছাদিত দেখানো হয়নি। স্বাভাবিক 8-10টা মহাদেশের মতোই দেখানো হয়েছে। তাহলে কি সত্যি অ্যান্টার্কটিকাতে মানুষ অনেক আগে থেকেই বাস করত? তাহলে ঠিক কত আগে অ্যান্টার্কটিকা মহাদেশ বসবাসের উপযোগী ছিল? পিরেরিস কিন্তু বলেছেন উনি আরো অনেকগুলো পুরনো ম্যাপ থেকে এই ম্যাপটি কম্পাইল করেন। তাহলে অ্যান্টার্কটিকা মহাদেশে কি অতি প্রাচীন যুগের কোনো মানব সভ্যতা কালের গহ্বরে হারিয়ে গেছে, যার ব্যাপারে আমরা কিচ্ছু জানি না? রহস্য ঘেরায় ম্যাপটি অনেক প্রশ্নের জন্ম দেয়। এদিকে অটোমান সুলতান সুলেমান হায়ারউদ্দিন পাশা নামের এক পাইরেটকে তার অ্যাডমিরাল বানিয়েছিলেন, জলযুদ্ধে তার এক্সেপশনাল স্কিলে মুগ্ধ হয়ে। 1538 সালে ব্যাটেল অফ ব্রিভেসা তিনি কম্বাইন ক্রিস্টিয়ান হলিলিককে পরাজিত করেন। পরবর্তীতে শত্রুমিত্র সবার কাছেই তিনি বারবারাসা নামে পরিচিতি পান। জ্যাক ওয়ার্ড বা জ্যাক বার্ডি নামের একজন ইংলিশ পাইরেটও কিন্তু অটোমান নেভিতে অ্যাডমিরাল হিসেবে কাজ করেছিলেন। অটোমান নেভিতে জয়েন করার পরই কিন্তু তিনি ইউসুফ রোয়িংস নাম ধারণ করে। বারবারাসা, জ্যাক ওয়ার্ড এই নামগুলো আপনাদের মনে কিছুটা খচখচানি তৈরি করছে, তাই না? জি, ঠিকই ধরেছেন। আমাদের সবার প্রিয় মুভি ফ্রাঞ্চাইজ পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, এই মুভিগুলোর বারবারাসা, জ্যাক ওয়ার্ড নামগুলো লেখা হয়েছিল বাস্তব জীবনের মানুষগুলোর উপর ভিত্তি করেই। আর জগৎ বিখ্যাত অ্যাডমিরালদের কথা যদি বলি, তবে কোরিয়ান অ্যাডমিরাল ইউ সুন সিনের কথা বলতেই হবে। নেভাল হিস্টোরির সবচেয়ে অবিশ্বাস্য জয়টি সম্ভবত তিনিই অর্জন করেছিলেন। আপনারা অনেকেই হয়তো 1592 থেকে 1598 সালের জাপানিজ এবং কোরিয়ানদের মধ্যে সংঘটিত হওয়া ইনফিম ওয়ারের কথা শুনেছেন। এই যুদ্ধের সময় ব্যাটেল অফ মিয়াংয়াংয়ে কোরিয়ান অ্যাডমিরাল ইউ সুন সিন মাত্র 13টি জাহাজ নিয়ে 300 এর অধিক জাপানিজ জাহাজের বহরকে শোচনীয়ভাবে পরাজিত করেন। শুনতেই অবিশ্বাস্য শোনালেও 1597 সালের 26 অক্টোবর মিয়াংয়াং প্রণালীতে যে নৌযুদ্ধ সংগঠিত হয়েছিল তা ইতিহাসে অমর হয়ে আছে এই অ্যাডমিরাল জিনিয়াস আর অভূতপূর্ব সব ট্যাকটিক্সের কারণে। জলযুদ্ধে তার ব্যবহৃত ট্যাকটিক্সগুলো আজ অব্দি মানুষ স্টাডি করছে। 2014 সালে কিম হান মিন পরিচালিত কোরিয়ান মুভি দ্য অ্যাডমিরাল মুক্তি পায়, যার মূল কাহিনী গড়ে উঠেছে বিখ্যাত এই যুদ্ধকে কেন্দ্র করে। এবার যদি আধুনিক যুগের নেভিগেশনের ইতিহাস নিয়ে কথা বলতে চাই, তবে সেটা শুরু করতে হবে অ্যাস্ট্রোলব দিয়ে। ইউরোপিয়ানরা এটার ব্যবহার শুরু করেছিল 15 শতকের গোড়ার দিকে। যদিও এটা ডেভেলপমেন্টের সাথে মূলত ইসলামিক গোল্ডেন এদের মুসলিম স্কলাররাই জড়িত ছিলেন। আর 13 শতকের শেষের দিকে ইউরোপিয়ানরা সমুদ্রের ম্যাপ হিসেবে পোর্টোলান চার্ট ব্যবহার শুরু করে, যেটাতে প্রথম আমরা নটিক্যাল মাইলের ব্যবহার দেখতে পাই। যদিও আরো প্রাচীনকাল থেকে কোস্টাল পয়েন্টিং, ডেড রকিং এর মতো টেকনিকগুলো ব্যবহার হয়ে আসছিল। অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ পার্লামেন্ট 20,000 পাউন্ড পুরস্কার ঘোষণা করে যদি কেউ এমন একটি যন্ত্র তৈরি করতে পারে যা কিনা সমুদ্রে হাফ ডিগ্রি অ্যাকুরেন্সির মধ্যে লঙ্গিটিউড মাপতে পারে। 1735 সালে জন হ্যারিসন এর থেকেও অ্যাকুরেট একটি ক্রোমোমিটার তৈরি করে, যেটাকে ভার্সন H1 বলা হয়। 1736 সালে ইংল্যান্ডের গ্রিস থেকে HMF অরফোল্ড জাহাজটি এই নতুন ক্রোমোমিটারের অ্যাকুরেন্সি পরীক্ষা করার জন্য পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে রওনা হয়। অনেক খারাপ আবহাওয়া, ঝড় বৃষ্টি থাকা সত্ত্বেও এই ক্রোমোমিটারটি অবিশ্বাস্য একটি অ্যাকুরেট রিডিং দেয়। পুরস্কার হিসেবে জন হ্যারিসন $500 পুরস্কার পান। তিনি কিন্তু একজন কার্পেন্টার বা ছুতার ছিলেন। এদিকে অটোমানদের নেভাল ডমিনেন্স শেষ হওয়ার পর ইউরোপের সমুদ্রে রাজত্ব শুরু করে স্প্যানিশ, ডাচ আর ইংলিশরা। আমি জানি আপনারা এদের বিষয়ে অনেক জানেন, তাই সেই বিষয় নিয়ে বলে আপনাদের কান ভারী করতে যাব না। তবে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাপারে একটা মজার ব্যাপার না জানালেই নয়। তবে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভ্যালুয়েশনের দিক থেকে সর্বকালের সবচেয়ে বড় কোম্পানি বলে অনেকেই মনে করেন। পিক টাইমে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভ্যালুয়েশন ছিল আজকের হিসেবে $7.9 ট্রিলিয়ন, যেটা অ্যামাজন, গুগল, মাইক্রোসফটের
কম্বাইন্ড ভ্যালুয়েশনের থেকেও অনেক বেশি। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ভিওসি কোম্পানি কিন্তু পাবলিক শেয়ারের ধারণাটি প্রথম নিয়ে আসে। 1602 সালে বিশ্বে প্রথম ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ প্রাইমারি শেয়ারের বিক্রি শুরু হয় ওভিসি কোম্পানিগুলোর শেয়ারের ধারা। এই দরুন বিশ্বে প্রথম নেদারল্যান্ডের আমস্টারডামে স্টক এক্সচেঞ্জ শুরু হয় এই একই বছর। এর দিনে শেয়ার মার্কেটের যে ব্যবসা দেখছি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি না থাকলে হয়তো তা আমরা পেতামই না। ডাচরাই কিন্তু উইন্ড মিল দিয়ে কাঠ কেটে জাহাজ তৈরির প্রচলন শুরু করে। তাছাড়াও ডাচরা 16 শতকের শেষ দিকে এসে ফুইট নামের একটি জাহাজ তৈরি করে, যেটা পরবর্তী 1 শতাব্দী সমুদ্রে একচেটিয়া রাজত্ব করেছিল। দ্রুত এবং সস্তায় তৈরি করতে পারার সক্ষমতা ডাচদের এই জাহাজকে হিউজ একটা অ্যাডভান্টেজ দেয় বাণিজ্যের ক্ষেত্রে। অল্প সংখ্যক ক্রু দিয়ে এই জাহাজ পরিচালনা করা যেত, তাই কস্ট এফিসিয়েন্সি সামনের দিনে সমুদ্র বাণিজ্যে মূল ক্রিয়ানক হতে যাচ্ছে তা এই জাহাজগুলো দেখেই বোঝা গিয়েছিল। 16 শতাব্দীতে পর্তুগাল ক্যারাভাল নামের একটা এক্সপ্লোরার শিপ তৈরি করে। এটি লেটিন সেল ইউজ করত এবং অত্যন্ত দ্রুতগামী ছিল। এই লেটিন সেল কিন্তু সমুদ্রযাত্রার ইতিহাসে এক যুগান্তরী আবিষ্কার ছিল, কারণ এই লেটিন সেল ব্যবহারের মাধ্যমে মানুষ প্রথম বিপরীত দিক থেকে আসা বাতাসের মধ্যেও স্বাচ্ছন্দ্যে জাহাজ পরিচালনে সক্ষম হয়। ইউরোপিয়ানদের আগে আরবরাও এই লেটিন সেল ইউজ করত, তবে ইউরোপিয়ানরা এটাকে আরও ডেভেলপ করে। বাণিজ্যের জন্য ওই সময় স্প্যানিশ এবং পর্তুগিজরা আরও একটি ক্যারাক নামের জাহাজ তৈরি করেছিল, যেটাতে ব্যাপক পরিমাণ মালামাল পরিবহনের পাশাপাশি ক্যাননও সেট করা যেত। সপ্তদশ শতাব্দীর শুরু পর্যন্ত এই ক্যারাভাল আর ক্যারাকি ছিল আটলান্টিক সমুদ্রের মূল দুই খেলোয়াড়। ক্রিস্টোফার কলম্বাস যে সান্তা মারিয়া জাহাজ চড়ে আমেরিকা আবিষ্কার করেছিল সেটা ছিল একটা ক্যারাক। তার সঙ্গ দিতে নিনা এবং পিন্টা নামের যে দুটি মাল পরিবাহী জাহাজ ছিল সেগুলো ছিল ক্যারাভেল। অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে আন্তঃমহাদেশীয় সমুদ্র বাণিজ্যে আবির্ভাব ঘটে এক নতুন খেলোয়াড়ের, ক্লিপার শিপ। সমগ্র পৃথিবীতে চা শিল্পের যে ব্যাপক বিস্তার লাভ করেছে তার পিছনে মূল অবদান ছিল এই ক্লিপার শিপের। লম্বা, হালকা গড়ন আর বড় বড় পালের অধিকারী এই জাহাজটি অবিশ্বাস্য গতির জন্য বিখ্যাত ছিল। বিখ্যাত ক্লিপার শিপ কাটিশার্ক মাত্র 72 দিনে সিডনি থেকে লন্ডন পৌঁছাতে সক্ষম হয়েছিল, যেটা সেই সময়ের জন্য একটি রেকর্ড ছিল। কাটিশার্ক এখনো লন্ডনের গ্রিনিচে প্রদর্শনের জন্য উন্মুক্ত। আমরা সবাই জানি স্টিম ইঞ্জিন মানব সভ্যতা ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করে, কিন্তু জাহাজটির ব্যবহারের শুরুটা কিন্তু মোটেই সহজ ছিল না। জলযানে স্টিম ইঞ্জিন ব্যবহারের প্রথম প্রচেষ্টা ছিল 1783 সালে। ফ্রেঞ্চ ইনভেন্টর মার্কাস ক্লাউডি যে জেফ্রি ফ্রেঞ্চ লিওন নদীতে প্রথম স্টিম ইঞ্জিন চালিত নৌকা ব্যবহারে সক্ষম হন, কিন্তু পরবর্তীতে অর্থনৈতিক এবং সরকারি সহযোগিতা না পাওয়ার জন্য এই প্রজেক্টটি আর আগাতে পারেনি। তবে বাণিজ্যিকভাবে সফল প্রথম স্টিম বোটের যাত্রা শুরু হয় 1807 সালে। রবার্ট ফুলটন নামের একজন আমেরিকান ইনভেন্টর হাডসন নদীতে স্টিম ইঞ্জিন বিশিষ্ট নৌকা সফলভাবে চালাতে সক্ষম হন, যার নাম ছিল ক্লিয়ারমোট। এতে প্রায় 50 থেকে 100 জন প্যাসেঞ্জার ধরত। নিউ ইয়র্ক থেকে অ্যালবানি 150 কিলোমিটার রাস্তা যেতে প্রায় 32 ঘন্টা সময় নিত এই ক্লিয়ারমোট, অর্থাৎ গড়ে প্রায় 5 কিলোমিটার প্রতি ঘন্টা। পরবর্তীতে আমেরিকানদের দেখা দেখি ইউরোপিয়ানরাও স্টিম বোট চালাতে শুরু করে 1812 সাল থেকে। প্রথম দিকে স্টিম বোটগুলোতে প্যাডেল হুইল ব্যবহার করা হতো। প্রো প্রপেলার প্রথম ইউজ করে এসএস আর্কিমিডিস 1838 সালে। তবে স্টিম ইঞ্জিন ইউজ করার ক্ষেত্রে যদি কোনো নাম উল্লেখ করতেই হয় তবে ব্রিটিশ ইঞ্জিনিয়ার ব্রুনেলের নাম বলতেই হবে। ব্রুনেল একজন ভিশনারি আর পাগলাটে ইঞ্জিনিয়ার ছিলেন। তার প্রতিবেশী স্টিভেনসন তাকে পাগলাটে বলে আখ্যা দেন। হ্যাঁ, এই সেই জর্জ স্টিভেনসন যিনি রেল রোড ইনভেন্টর ছিলেন। একজন ইনভেন্টর যখন আরেকজন ইনভেন্টরকে পাগল বলে আখ্যা দেন তাহলে বুঝতেই পারছেন উনি কতটা পাগলাটে ছিলেন। 1830 শতকের শুরুর দিকে তার মনে এমন একটা ভাবনা ছিল যে উনি এমন একটা স্টিমশিপ তৈরি করবেন যেটা আটলান্টিক পাড়ি দিতে পারবে। তবে সেই সময় ইংল্যান্ডের ইঞ্জিনিয়াররা মনে করত লোহার তৈরি স্টিমশিপ দিয়ে আটলান্টিক পাড়ি দেওয়া আর চাঁদে যাওয়া একই রকম কঠিন। 1835 সালে তিনি যখন কমিটির সামনে প্রপোজাল রাখেন সবাই এটাকে অসম্ভব বলে রিজেক্ট করে দেয়, কিন্তু তিনি দমে যাননি। এই প্রজেক্টটি বাস্তবায়নে তিনি নিজেই টাকা জমানো শুরু করেন। অবশেষে 1838 সালে 8ই এপ্রিল ব্রিস্টল থেকে তার তৈরি এসএস ওয়েস্টার্ন আমেরিকার ম্যানহাটের উদ্দেশ্যে রওনা করে। অবশ্য তার আগে এপ্রিলের 4 তারিখ এসএস সিরিয়াস আয়ারল্যান্ডের কর্ক থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করে। সিরিয়াস জাহাজটি তৈরি করা হয়েছিল ব্রুনেলের এসএস ওয়েস্টার্ন স্টিম ইঞ্জিন চালিত জাহাজটি যেন আটলান্টিক পাড়ি দেওয়া প্রথম জাহাজ না হতে পারে। তবে 4 দিন আগে রওনা দিয়েও মাত্র 18 ঘন্টা আগে আমেরিকায় পৌঁছায় এই এসএস সিরিয়াস। আর ব্রুনেলের এসএস ওয়েস্টার্ন জাহাজটি আমেরিকায় পৌঁছায় 18 এপ্রিল 1838,
রেকর্ড 16 দিনের মধ্যেই। ব্রুনেল স্টিম চালিত শিপ সমুদ্রযাত্রার কাঠামোটাই পুরো বদলে দেয়। স্টিম শিপে স্ক্রু প্রপেলার যুক্ত হওয়ার কিছুদিনের মধ্যেই পালতোলা জাহাজ প্রায় বিলুপ্ত হয়ে যায় সমুদ্র থেকে। 1912 সালে এসএস সিলিন্ডারকে দিয়ে বিশ্বের প্রথম সামুদ্রিক জাহাজে ডিজেল ইঞ্জিনের ব্যবহার শুরু হয়। 50-এর দশক থেকেই প্রায় সব সামুদ্রিক জাহাজগুলোতে হেভি ফুয়েল ব্যবহার শুরু হয়ে যায়। বর্তমান সময় অবশ্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য বেশিরভাগ জাহাজগুলোতেই ভেরি লো সালফার ফুয়েল অয়েল ব্যবহার করা হয়। তবে বর্তমানে জাহাজগুলোতে আরও বেশি ইকো ফ্রেন্ডলি ইঞ্জিন বসানোর জন্য গবেষণা করা হচ্ছে, যাতে সামনের দিনে এলএনজি অথবা হাইড্রোজেন ইলেকট্রিক ইঞ্জিন ব্যবহার করা যায়। ভিডিওর একেবারে শেষের দিকে তবে সাবমেরিন নিয়ে দুটো কথা না বললেই নয়। মধ্যযুগের শেষ ভাগ থেকে সাবমেরিন তৈরির চেষ্টা বিচ্ছিন্নভাবে হয়ে আসছিল। বিখ্যাত ইনভেন্টর আর্টিস্ট লিওনার্দো দা ভিঞ্চি সাবমেরিনের ডিজাইন করেছেন বলে কথিত আছে। তবে 1620 সালে ডাচ ইনভেন্টর কর্নিয়াস ট্রিভেল সফলভাবে একটি সাবমার্সিবল তৈরি করেন, যেটা কাঠের উপর চামড়া দিয়ে মুড়িয়ে তৈরি করা হয়েছিল। এটি চলতো রোয়ার দিয়ে। পানির নিচ দিয়ে 3 ঘন্টা একটানা চলতে পারত এই সাবমার্সিবলটি। ইংল্যান্ডের রাজা জেমস ওয়ানকেও এই সাবমেরিনে ভ্রমণ করিয়েছিলেন। 1776 সালে আমেরিকান লিভোনেশনারি ওয়ারের সময় আমেরিকান ইনভেন্টর ডেভিড বুনশেল প্রথম যুদ্ধের জন্য সাবমেরিন তৈরি করেন, যার নাম ছিল টার্টল। এটা ব্রিটিশ জাহাজে বোমা সেট করার জন্য তৈরি করা হয়েছিল, যদিও সে চেষ্টা সফল হয়নি। তবে 1863 সালে জেমস ম্যাকলিনটক আর বাক্সটার ওয়াটসন মিলে এইচএল হানলি নামের একটি সাবমেরিন তৈরি করে। আমেরিকান সিভিল ওয়ারের সময় কনফেডারেট আর্মি যেটা ব্যবহার করে সফলভাবে ইউনিয়ন আর্মির একটা জাহাজ ধ্বংস করতে পারে 1864 সালে, কিন্তু সেটা মানব শক্তির দ্বারা পরিচালিত হতো। ইঞ্জিন চালিত সাবমেরিন প্রথম তৈরি হয় 1863 সালে। ফ্রেঞ্চ নেভাল ইঞ্জিনিয়াররা এলএ প্লঙ্গিয়র নামের একটি 140 ফুট দীর্ঘ সাবমেরিন তৈরিতে সক্ষম হন, যেটার ফ্রেমও তৈরি করা হয়েছিল লোহা দিয়ে। 23টি বড় কম্প্রেস এয়ার ট্যাঙ্ক ছিল এটাতে। স্প্যানিশ ইনভেন্টর নার্কিস মন্টোরিয়াল 1866 সালে সাবমেরিনে প্রথম স্টিম ইঞ্জিন ইউজ করেন। তবে সবচেয়ে বড় যে ব্যাপারটি তিনি সমাধান করেছিলেন তা হলো অক্সিজেনের অভাব। তিনি এটিতে একটি কেমিক্যাল ফার্নেস যুক্ত করেন, যা থেকে তৈরি অক্সিজেন নাবিকদের শ্বাস প্রশ্বাসের জন্য অতি প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি মেটাতে পারে। সাবমেরিনের ইতিহাস এটা ছিল একটি যুগান্তরী পদক্ষেপ। 1888 সালে ফ্রান্স প্রথম সাবমেরিনে ইলেকট্রিক ইঞ্জিনের ব্যবহার শুরু করে। তবে আধুনিক সাবমেরিনের পাইনিয়ার ধরতে গেলে জন ফিলিপ হল্যান্ডের কথা বলতেই হবে। উনি একজন আইরিশ বংশোদ্ভূত আমেরিকান ইনভেন্টর। ওনার তৈরিতে হল্যান্ড ভিআই সাবমেরিনটি ইউএস নেভি 1990 সালে কিনে নেয়। এটাতে গ্যাসোলিন ইঞ্জিন ছিল পানির উপর দিয়ে চলার জন্য, আর ইলেকট্রিক মোটর ছিল পানির নিচ দিয়ে চলার জন্য। এই সাবমেরিনে প্রথম ভ্যারিয়েবল ব্যালাস্ট সিস্টেম ব্যবহার করা হয়, যার মাধ্যমে পানির যে কোনো স্তরে নেমে যাওয়া এবং উঠে আসা পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব হয়। ইউএস নেভির সাথে ওনার এই চুক্তির মাধ্যমে জন্ম নেয় ইলেকট্রিক বোর্ড কোম্পানি, যার নাম শুনলে আপনারা হয়তো অনেকেই শিখতে পারবেন, যার বর্তমান নাম জেনারেল ডায়নামিক্স। বর্তমানে ইউএস গভর্নমেন্টকে অস্ত্র সরবরাহ করা তৃতীয় সর্ববৃহৎ কোম্পানি। বিখ্যাত যুদ্ধবিমান F-16 ছাড়াও অনেক ভার্জিনিয়া ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করেছে এই জেনারেল ডায়নামিক্স। আর বিশ্বের প্রথম নিউক্লিয়ার সাবমেরিনটিও তৈরি করেছিল এই কোম্পানিটি। 1954 সালে হিকম্যান জি রিকভারের নেতৃত্বে এসএস নিউটিলাস প্রথম নিউক্লিয়ার সাবমেরিনটির আত্মপ্রকাশ করে। আর বিশ্বের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করেছিল এই ব্রিটিশরা 1918 সালে। তবে এগুলো নিয়ে কথা বলতে গেলে আলাদা নতুন একটা ভিডিও হয়ে যাবে, তাই জলযাত্রার ইতিহাস এখানেই শেষ করব। আশা করছি এই সিরিজে আমরা আপনাদেরকে অনেক নতুন কিছু জানাতে পেরেছি। আমাদের নতুন সিরিজগুলো নিয়ে আবারও আপনাদের মাঝে দ্রুত হাজির হব বলে আশা করছি। তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান। তাহলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।